32টি তাজা প্রাণ ঝরে পড়ে। সেই শহরের সাংবাদিকরা পরদিন মায়াকান, পরদিন জাতীয় গণমাধ্যমে মায়াকান্না কাটে গাছ কাটা নিয়ে। হেফাজতের তাণ্ডব বলে তারা সেদিন গাছ কাটার এবং কিছু গাছ ভেঙে পড়ার, কেটে ফেলার এই দৃশ্য নিয়ে তারা সেদিন মায়াকান্না করেছিল। কি নির্লজ্জ সাংবাদিকতা, কি ভয়াবহ ইতিহাসকে ভিন্ন খাতে প্রবাহিত করবার এক জঘন্য মিথ্যাচার। আমরা ইতিহাস থেকে জানতে পাই, বুঝতে পাই যে কোনো রাজনৈতিক বিপ্লবের জন্যে, যে কোনো রাজনৈতিক পট পরিবর্তনের জন্যে এবং যে কোনো রাজনৈতিক আন্দোলন, সংগ্রাম এবং ইতিহাসের জন্যে বুনিয়াদ এবং ভিত হিসেবে কাজ করে একটি সাংস্কৃতিক জাগরণ। আমরা দেখি ৭১-এর যে মহান মুক্তিযুদ্ধ, এটি একটি রাজনৈতিক লড়াই ছিল, স্বাধীনতার যুদ্ধ ছিল, কিন্তু তার সাংস্কৃতিক বুনিয়াদ প্রতিষ্ঠিত হয়েছিল ৫২-র ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। এর আগে আমরা দেখেছি ১৯৪৭ সালের যে দেশ বিভাগ হয়েছিল, সেই ৪৭-এর ব্রিটিশ বিরোধী আন্দোলনের থেকে স্বাধীনতা এবং স্বাধীন মুসলিম জাতিসত্তা গঠনের যে অভিপ্রায়ের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়েছিল স্বাধীন মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে, কিন্তু তার ভিত প্রতিষ্ঠিত হয়েছিল আরও বহু আগে ১৮৩১ সালের বালাকোটের রণাঙ্গনে, ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহে সামেলির রণাঙ্গনে, ১৯০৫ সালের বঙ্গভঙ্গের মধ্য দিয়ে। সেই সাংস্কৃতিক জাগরণ, সেটাই যখন মানুষের হৃদয়কে ছুঁয়ে যায় এবং মানুষকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যখন মানুষকে একটি স্রোতে প্রবাহিত করে, সেই সাংস্কৃতিক স্রোতই একসময় রাজনৈতিক রূপ পরিগ্রহ করে এবং কখনো সেটি বিপ্লবে পরিণত হয়, স্বাধীন জাতিসত্তার রূপে সেটি ভাস্বর হয়ে ওঠে। আমরা মনে করি আগামীর বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতির সাংস্কৃতিক বুনিয়াদ প্রতিষ্ঠিত হয়েছে ২০১৩ সালের শাপলা চত্বরে। কাজেই শাপলা চত্বরের এই গুরুত্ব, শাপলার ইতিহাসের এই গুরুত্ব, শাপলার বীর শহীদানদের এই শ্রেষ্ঠত্বকে আমাদের এ জাতির সামনে সাংস্কৃতিকভাবে তুলে ধরা বর্তমান প্রজন্মের অন্যতম গুরু দায়িত্ব এবং কর্তব্য। শাপলা চত্বর শুধুমাত্র একটি শাহাদাতের ঘটনা নয়, শাপলা চত্বর শুধুমাত্র একটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন নয়, শাপলা চত্বর শুধুমাত্র কিছু মানুষের আত্মদান নয়, বরং শাপলা চত্বর হলো আগামীর বাংলাদেশ বিনির্মাণের গতিপথ নির্ধারণকারী একটি ঐতিহাসিক ঘটনা। কাজেই শাপলার এই তাৎপর্যকে অনুধাবন করতে হবে, ধারণ করতে হবে এবং আজকের তরুণ প্রজন্মের হৃদয়ে হৃদয়ে তার প্রজ্জ্বল মশাল জ্বালিয়ে দিতে হবে। আগামী প্রজন্মের কাছে শাপলা চত্বরের বার্তা পৌঁছে দিতে হবে। এখন বর্তমান যাদের বয়স, যারা টিনেজ পার হয়ে তারুণ্যে যৌবনে তারা পদার্পণ করেছে, তারা কিন্তু শাপলা চত্বরের ঘটনার প্রত্যক্ষদর্শী না। তখন তাদের বয়স ছিল কারো 10 বছর, কারো 12 বছর। আজ তারা সেই 12 বছরের তরুণ, সেই 12 বছরের কিশোর, আজ 25 বছরের টকবগে যুবক। কাজেই এই যুবকরা, তারা যদি শাপলার চেতনাকে ধারণ করতে পারে, ইনশাল্লাহ পথ হারাবে না বাংলাদেশ। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, সেদিন 6ই মে শাপলা চত্বরের ইতিহাসকে ভিন্ন খাতে প্রবাহিত করবার ষড়যন্ত্র পরিচালিত হয়েছিল। আজ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ দমন কমিশন তারা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বলছে অন্তত ঢাকায় ৩২ জন মানুষকে হত্যা করার সুস্পষ্ট এবং প্রামাণ্য দলিল তারা তাদের হাতে পেয়েছে। যেই শহরে, শুধু শহর নয়, এই প্রেস ক্লাব থেকে শাপলা চত্বর এবং গোলাপ শাহ মাজার থেকে বিজয়নগর, এতটুকু অঞ্চলের মধ্যে 2 থেকে 3 ঘন্টার ব্যবধানে অথবা সর্বোচ্চ 10 থেকে 12 ঘন্টার ব্যবধানে 32টি তাজা প্রাণ ঝরে পড়ে। সেই শহরের সাংবাদিকরা পরদিন মায়াকান, পরদিন জাতীয় গণমাধ্যমে মায়াকান্না কাটে গাছ কাটা নিয়ে। হেফাজতের তাণ্ডব বলে তারা সেদিন
গাছ কাটার এবং কিছু গাছ ভেঙে পড়ার, কেটে ফেলার এই দৃশ্য নিয়ে তারা সেদিন মায়া কান্না করেছিল। কি নির্লজ্জ সাংবাদিকতা, কি ভয়াবহ ইতিহাসকে ভিন্ন খাতে প্রবাহিত করবার এক জঘন্য মিথ্যাচার। আমরা অবশ্যই গাছকে ভালোবাসি, প্রকৃতিকে ভালোবাসি, পরিবেশের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে, কিন্তু আমরা কোনোদিন মনে করি না যে একটি মানুষের প্রাণের চেয়ে একটি গাছের মূল্য বেশি হতে পারে। এগুলো ছিল পরিকল্পিত ষড়যন্ত্র এবং এগুলো ছিল চিন্তাশীল বুদ্ধিজীবীদের বাংলাদেশকে বিপদগামী করার ষড়যন্ত্র। তারা সেদিন শাপলা চত্বরের এই গণহত্যাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। সেই সকল মিডিয়া কর্মীরা এই শাপলার গণহত্যার অন্যতম খলনায়ক। তাদেরকেও আজকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে জবাবদিহিতা চাওয়া উচিত। তোমরা কেন সেদিন ফ্যাসিবাদী শেখ হাসিনার হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য এই নাটক সাজিয়েছিলে? পত্রিকায় বড় বড় হেডিং কেন করেছিলে? আজ যারা গণমাধ্যমের কার্যক্রম পরিচালনা করছেন, আজ 2026 সালের 5ই মে সারা বাংলাদেশে অনেক আয়োজন হচ্ছে। শাপলার শহীদানদেরকে নিয়ে বিভিন্ন সংগঠন নানা আয়োজন করছে, চিত্র প্রদর্শনী করছে, ডকুমেন্টারি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হচ্ছে, শর্ট ফিল্ম প্রদর্শিত হচ্ছে এবং আলোচনা সভা হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। আমি গণমাধ্যমকে অনুরোধ করব, আপনারা 2013 সালের 6ই মে জাতীয় পত্রিকাগুলোর প্রধান শিরোনামগুলোকে আজকে আপনারা আপনাদের গণমাধ্যমে প্রদর্শন করুন। এর দ্বারা প্রমাণ হবে শাপলা চত্বরের গণহত্যার সাথে এবং সেই গণহত্যাকে লেজিটিমেসি দিয়েছিল কারা। আমি মনে করি অপরাধ করা, অন্যায় করা যতটা অপরাধ, কোন একটি অপরাধকে বৈধতা দেওয়া তার চেয়ে হাজারো গুণ বড় জঘন্য অপরাধ। কারা সেদিন সেই হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছিল? তারা আবারও নতুন বাংলাদেশে আবারও নতুন অন্যায়কারীদেরকে, আবারও নতুন অপরাধীদেরকে, আবারও নতুন স্বৈরতন্ত্রকে আবারও তারা বৈধতা দিবে। যদি এই অপশক্তিকে সাংস্কৃতিকভাবে যদি আমরা মোকাবেলা করতে না পারি, তাহলে আমাদের প্রতিটি রাজনৈতিক আন্দোলন এবং সংগ্রাম ব্যর্থতায় পর্যবসিত হবে। প্রিয় সহকর্মী ভাইয়েরা আমার এবং শাপলার শহীদ পরিবারের অনেক ভাই বোনেরা এখানে উপস্থিত রয়েছেন, মায়েরা উপস্থিত রয়েছেন, আমার বোনেরা উপস্থিত রয়েছেন। আমি এই জাতির পক্ষ থেকে, এই প্রজন্মের পক্ষ থেকে আপনাদেরকে সর্বোচ্চ সশ্রদ্ধ স্যালুট জানাই, সালাম জানাই যে আপনারা আপনজন হারিয়েছেন, কিন্তু আপনাদের আপনজনেরা তারা তাদের নিজেদের অবিনশ্বর এই প্রাণ বিসর্জনের মধ্য দিয়ে বাংলাদেশকে তারা বিচ্যুতির হাত থেকে রক্ষা করেছে, তারা এই জাতিকে পতনের হাত থেকে রক্ষা করেছে। কাজেই ফাতুবা লাকুম, আমি আপনাদেরকে সুসংবাদ দেই যে আপনাদের সন্তান, আপনাদের ভাই মারা যায়নি, বরং তারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে অমরত্ব লাভ করেছে। শাপলা চত্বরের যারা শাহাদাত বরণ করেছেন, অনেকেরই পরিচয় উদ্ঘাটন করা গিয়েছে, তাদের কবরগুলো শনাক্ত করা গিয়েছে, তাদের শাহাদাতের ইতিহাস প্রামাণ্যভাবে তুলে আনা গিয়েছে, সাক্ষ্য সুবুত সহ সেগুলোকে ইতিহাসের পাতায় স্থান করে দেয়া গিয়েছে। তবে দুর্ভাগ্য আমাদের যে এখনো আমাদের জানার বাইরে, আমাদের তথ্যের বাইরে, আমাদের কাছে সংরক্ষিত ডকুমেন্টস এবং দলিলাদির বাইরে অনেক শহীদ রয়ে গিয়েছেন। এখনো পর্যন্ত আমরা যাদের তথ্য উদ্ঘাটন করতে পারিনি। রাষ্ট্র তার সকল শক্তি দিয়ে চেষ্টা করেছিল শাপলার শহীদানদের ইতিহাসকে, তাদের প্রমাণাদিগুলোকে মুছে ফেলতে, এবং তারা সবভাবে সেই প্রমাণ মুছে ফেলা সমস্ত কার্যক্রম পরিচালনা করেছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ 2013 সালের 6ই মে পরবর্তী সময় থেকেই এই শাপলার শহীদদের তাদের প্রমাণ, তাদের পরিচয় শনাক্ত করার জন্য নানাভাবে কাজ করেছে। অনেকগুলো মানবাধিকার সংগঠন তারা কাজ করেছে, অনেক মিডিয়া এজন্য কাজ করেছে, অনেক রাজনৈতিক সংগঠনও কাজ করেছে। এই সবগুলো এক মোহনায় এসে মিলিত হয়েছে। সর্বশেষ আমরা
শাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে এই সকল হেফাজতের যে সকল শহীদানদের প্রামাণ্য তথ্য আমরা সংগ্রহ করতে পেরেছি, তাদের সকল পরিচয় এবং তাদের যাবতীয় ডকুমেন্টস সহ শহীদনামা নামে জাতির সামনে আমরা হেফাজতের শাপলা চত্বরের 2013 সালের 5 এবং 6 মের বীর শহীদানদের পরিচয় জাতির সামনে আমরা উত্থাপন করেছি। আমরা এই শহীদনামা এটা ছাপানোর আগে, প্রকাশ করার আগে আমাদের সামর্থ্যের আলোকে আমরা সারা দেশে আমরা বিভিন্ন টিম করে করে দিয়ে প্রতিটি জেলায় জেলায় দীর্ঘ মাসের পর মাস সরেজমিনে গিয়ে এই সকল তথ্য যাচাই বাছাই করা হয়েছে। নতুন কোনো তথ্য আছে কিনা, আরও কোনো শহীদের সন্ধান পাওয়া যায় কিনা, আমরা ডোর টু ডোর আমরা সেখানে বিচরণ করেছি। এরপরে যা তথ্য আমরা পেয়েছিলাম সেগুলোকে আমরা শহীদনামার মধ্যে আমরা প্রকাশিত করেছি। এরপরেও গত 1 বছরে আরও 2 জন শহীদের তথ্য আমাদের কাছে সংগৃহীত হয়েছে এবং কালেকশন হয়েছে। আমরা আশা করি যে এই ধারা অব্যাহত থাকবে এবং এইভাবে আরও শহীদান তাদের পরিচয় এবং তাদের প্রমাণ এগুলো এটা সংগৃহীত হবে। আমি আজকেও বলবো, আজ 5ই মে আমাদের বক্তব্য মিডিয়ার মাধ্যমে মানুষের কানে কানে যাবে। আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে এই ধরনের কোনো তথ্য অথবা কোনো ক্লু যদি আপনাদের কাছে থেকে থাকে, কোনো সূত্র যদি আপনাদের কাছে থেকে থাকে, তাহলে সেই সূত্রগুলো আপনারা আমাদের কাছে দয়া করে মেহেরবানি করে আমাদের কাছে দিবেন। আমরা সেই সূত্র ধরে এক একজন বীর শহীদের তাদের যাবতীয় পরিচয় এটা উদ্ঘাটন করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। সেই সাথে শাপলা চত্বরে যারা আহত হয়েছিলেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, সেই সকল আহত ভাইদেরও তাদের প্রতিও আমাদের সহমর্মিতা সহযোগিতা অব্যাহত আছে, অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। জাতীয় এই হিরোদের, ন্যাশনাল এই হিরোদেরকে আমরা অবশ্যই তাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করব। আর কিছু দিতে পারি আর না পারি, আমরা আমাদের সামর্থ্যের জায়গা থেকে তাদের সর্বোচ্চ সম্মান আমরা প্রদর্শন করব ইনশাআল্লাহ। এবং জাতিকে জাতীয়ভাবেও যেন শাপলার বীর শহীদানদের সর্বোচ্চ সম্মানের জায়গায় তাদেরকে অধিষ্ঠিত করা হয়, সেই জন্য রাষ্ট্র এবং সরকারকেও আমরা আহ্বান জানাবো। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা দীর্ঘায়িত করছি না। আমি ধন্যবাদ জানাই। রক্ত সেটা একটা পাটাতন তৈরি করেছিল, একটা ভিত তৈরি করেছিল। সেই ভিত এবং পাটাতনের উপর দাঁড়িয়েই 24 জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। কাজেই 13 থেকে 24 শাপলা থেকে জুলাই এই সংগ্রামের এই যে অবিচ্ছিন্ন ধারা, এই ধারাকে অনেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে। অনেকে শাপলা থেকে জুলাইকে ভিন্ন খাতে প্রবাহিত করবার চেষ্টা করবে। এই ষড়যন্ত্রকেও আমাদের আগামী দিনে মোকাবেলা করতে হবে। শাপলা থেকে জুলাই এক অবিচ্ছেদ্য ধারা, এক অবিচ্ছিন্ন ধারা, এবং ইনশাআল্লাহ এই ধারা বন্ধ হয়নি। ফ্যাসিবাদ মুক্ত এক বাংলাদেশ, মানুষের অধিকার প্রতিষ্ঠার এক বাংলাদেশ, ন্যায় বিচারের এক বাংলাদেশ, ইনসাফের এক বাংলাদেশ আমরা গড়তে সর্বাত্মক চেষ্টা করব। এবং আমি আশাবাদী যে ইনশাআল্লাহ আমরা আমাদের এই যাত্রায় সফলকাম হব ইনশাআল্লাহ। পরবর্তীতে আরও যারা শাহাদাত বরণ করেছেন, শহীদ শরীফ ওসমান হাদি সহ সকল বীর শহীদানদের প্রতি আমরা আজকের এই মঞ্চে দাঁড়িয়ে শ্রদ্ধা প্রদর্শন করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং সকল শহীদানদের শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করছি। সেই সাথে আজকে আমরা সর্বশেষ আমার দাবি হলো, বর্তমান এই সরকারের কাছে যারা শাপলার এই গণবিপ্লবের অন্যতম বেনিফিশিয়ারি, বর্তমান সরকার, শাপলা যদি না হতো এবং শাপলার এই ত্যাগ আর কোরবানি যদি না হতো, তাহলে বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হতো না, বর্তমান সরকারকেও ক্ষমতায় আসা লাগতো না। কাজেই তারা অন্তত এই শাপলার গণহত্যার দ্রুত বিচার সম্পন্ন করবে। আমাদের শুরু থেকেই দাবি ছিল, যেভাবে 24 জুলাই বিপ্লবের সময় পরিচালিত হত্যাকাণ্ড তদন্ত করার জন্য স্বাধীন একটি কমিশন গঠন করা হয়েছে, শাপলার জন্য এমন একটি কমিশন গঠনপূর্বক শাপলা চত্বরের এই গণহত্যার বিচার সম্পন্ন করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে
আমরা মামলা দায়ের করেছি এবং আমরা সেই সাক্ষী সুবুতগুলো উপস্থাপন করার ক্ষেত্রে আমরা আমাদের সামর্থ্যের সবটুকু আমরা ব্যয় করেছি। বাকি কাজটুকু এই ট্রাইব্যুনালের, তারা কাজ সম্পন্ন করে